শুধু দর্শকবৃন্দ, বিজেপি এবং বিজেপি সরকার, নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এদের যারা সমালোচক, তাদের কাছে দু তিনটে প্রশ্ন দিয়ে এই এপিসোডটা শুরু করছি। আচ্ছা বলুন তো, ভারতবর্ষে আরো আরো অনেক অনেক প্রধানমন্ত্রী হয়েছে, নেহেরু থেকে শুরু করে অন্যান্য দলের প্রধানমন্ত্রীরা হয়েছেন। এক অটল বিহারী বাজপেয়ী যে শাসনকালটা ছিল সেটা বাদ দিলে নরেন্দ্র মোদীর যে সরকার, এই তার যে শাসনকাল, এই 12 বছরের অতিরিক্ত যে অংশটা চলছে, এই পরিমাণ দেশের সমৃদ্ধি এবং উন্নতি আর কোন প্রধানমন্ত্রীর আমলে ঘটেছে? এই পরিমাণ দেশের নিরাপত্তার কথা অন্য কোন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে বাদ দিলে আর কে করেছে, কে বলেছে? আর এদিকে যদি আসেন, মাত্র 2 মাস হয়েছে একটি সরকারের, 2 মাসের একটু বেশি, 8-9 সপ্তাহ। এই পরিমাণ বাজেটের মাধ্যমে, শান্তি শৃঙ্খলা রক্ষার মাধ্যমে, শিল্প স্থাপনের মাধ্যমে এবং একের পর এক নজিরবিহীন দেশের সুরক্ষামূলক পদক্ষেপের মাধ্যমে, সেটা বিএসএফ ফেন্সিং হোক আর অন্যান্য আর যা কিছুই হোক, যেটা পুলিশি সিস্টেমকে স্বাধীনভাবে গড়ে তোলা, এই সমস্ত মাধ্যমেই হোক, এ বাদে আর কে করেছে এই সময়কালের মধ্যে? আর এখান থেকেই আজকের এপিসোডের একটা বিশেষ অংশ, সেটা আপনাদের কাছে উল্লেখ করব, যেটা ভারতের ক্ষেত্রে সারা পৃথিবীতে আজকে একটা ভারতবর্ষ নরেন্দ্র মোদীর হাত ধরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এক অবিস্মরণীয় ইতিহাস তৈরি করল। সেটি ঠিক কি? ভাবতে হবে আজকে যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটি চলছে, তেল নিয়ে যুদ্ধ এর আগেও আমরা দেখেছি, অতীতে 90-এর দশকে দেখেছি, তারপরে দেখেছি এবং এখনো দেখছি। এখন সেই যুদ্ধের প্রবল ভয়াবহতা, সেটা প্রত্যক্ষভাবে তার এফেক্ট গিয়ে পৌঁছয় কিসে? তেলের ওপর, খনিজ তেলের ওপর। এবং আজকে আমাদের গাড়ি ঘোড়া থেকে শুরু করে সমস্ত কিছু, তেলের যে জ্বালানির যে মূল্য বৃদ্ধি, সেখানকার যুদ্ধের ফলে সেটা হওয়া অত্যন্ত স্বাভাবিক আমাদের মতো এই দেশে। এবং সেটিকে নিয়েও সমালোচনা করতে ছাড়েনি ভোটের আগে ওই তৃণমূল কংগ্রেস, ওই বামফ্রন্টের অবশিষ্টাংশরা ছাড়েনি। গ্যাস সিলিন্ডারের দাম কেন বেড়ে গেল, হই হই রই রই পড়ে গেছিল। এখন এর মধ্যে দুটো খুব ইম্পর্টেন্ট ঘটনা ঘটে যায়। সেটা কি? নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফর। এই অস্ট্রেলিয়া সফরে তিনি যে বিপুল স্বাগতম পেয়েছেন, সেখান থেকে বা বিপুলভাবে অভ্যর্থনা পেয়েছেন বলা যায়, সেটা এক ঐতিহাসিক। এর সঙ্গে জড়িত আছে একটা বিশেষ অংশ, যে এলপিজি বলুন, এলএনজি বলুন, এই অংশটার একটা বিশেষ বিকল্প রাস্তা তৈরি করা, সেটার একটা বিশেষ অংশ কিন্তু ওনার ওই অস্ট্রেলিয়া সফর। একদিকে গুজরাটে নতুন তৈল শোধনাগার তৈরি, যা কিনা পৃথিবীর মধ্যে অন্যতম বৃহৎ, সেটা যেমন এর মধ্যে ঘটেছে, সে প্রসঙ্গেও আসবো। তেমনি আজকে যেটা হলো, সেটা হলো নজিরবিহীন। সেটা কি? সেটাই এবার দেখাবো আপনাদের কাছে। বন্দে মাতরম, নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। চলুন দেখে নিই আসলে ঠিক কি হলো, আর তার এফেক্টটা ঠিক কি, সেটাও শুনে নেব। 19वीं सदी के रेलवे की पहचान स्टीम इंजन से बने थे। 20वीं सदी की पहचान डीजल और बिजली से चलने वाली रेल बनी, और अब 21वीं सदी की रेल हाइड्रोजन से चलने वाली है। आज जिंद से सोनीपत के बीच हाइड्रोजन ट्रेन चली है। अब ये सफर 90 किलोमीटर का है।
दुनिया में 3 या 4 देश ही हैं जिनके पास हाइड्रोजन ट्रेन चलाने का सामर्थ्य है। जो ये हाइड्रोजन ट्रेन है उसके सामर्थ्य के बारे में सुनकर आपको भी गर्व होगा। जो जिंद से सोनीपत को चलने वाली हाइड्रोजन ट्रेन दुनिया की सबसे ताकतवर हाइड्रोजन ट्रेन है। ये हाइड्रोजन ट्रेन 3200 हॉर्स पावर की है। भारत की हाइड्रोजन ट्रेन सबसे लंबी भी है। भारत ने पहली बार में सीधे 10 कोच वाली हाइड्रोजन ट्रेन चलाकर दुनिया में अपना झंडा गाड़ दिया है। भारत की यह हाइड्रोजन ट्रेन धुआं रहित तो है ही, ये मेक इन इंडिया का भी एक बहुत सफल उदाहरण है। इस हाइड्रोजन ट्रेन को भारत के ही इंजीनियर्स ने डिजाइन किया है, भारत की ही कंपनी ने इसको बनाया है। आने वाले समय में यहाँ हाइड्रोजन ट्रेन से जुड़ा और भी इंफ्रास्ट्रक्चर बनेगा जो हाइड्रोजन ट्रेन नेटवर्क की जरूरतों को पूरा करेगी। यानी इस ट्रेन से रोजगार के अनेक नए अवसर बनने तय है। সমালোচকদের মুখে কিন্তু শুনতে পাবেন না বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির কথা। সমালোচকদের মুখে এটাও শোনা যাবে না যে এই চতুর্দিকে যে যুদ্ধের ভয়াবহতা সারা পৃথিবীর ওই অংশটা জুড়ে চলছে, তার ফলবশত পৃথিবীর অন্যান্য দেশগুলোর কি ভঙ্গুর অর্থনীতির অবস্থা, এমনকি উন্নত এবং প্রথম সারির দেশগুলোর পর্যন্ত তাদের মুখে শুনতে পাবেন না যে তার সঙ্গে তুলনা করে ভারতবর্ষ কতটা ভালো রয়েছে। তার মধ্যে কিন্তু এই সমালোচকদের মধ্যে শুনতে পাবেন না যে রেলের ভাড়া বৃদ্ধি হচ্ছে না, এটা শুনতে পাবেন না দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া দাম হয়ে যাচ্ছে না, এই সমালোচকদের মুখে শুনতেই পাবেন না যে করোনার পরে সারা পৃথিবীর একটা বিপুল অংশ যখন মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি, তখন ভারতবর্ষ উল্টো দিক থেকে এগিয়ে চলেছে তার আগের নজিরগুলো ভাঙতে ভাঙতে। আর এই যে হাইড্রোজেনের ট্রেন, যেটা আজকে পরীক্ষামূলকভাবে চালু হয়ে গেল না, কিন্তু এটা পাইলট প্রজেক্ট, এটা চালুই হয়ে গেল, এবং অন্যান্য দেশে যেটা 2-3 কামরার হয় সেটা আমাদের দেশে হলো 10 কামরার, 10টি বগি সহ বৃহত্তম সারা পৃথিবীর ইতিহাসে। এবং এটা মেক ইন ইন্ডিয়ার অংশ, এটা বিদেশ থেকে কোনো টেকনোলজি এনে করা নয়। এই জায়গাগুলো দেখিয়ে দেয় একটি সরকারের সদিচ্ছা কতটা। এবার আমাদের আফসোস হতেই পারত পশ্চিমবঙ্গের মানুষদের, ইস, দিল্লি সরকার এই সমস্ত করে, অন্যান্য রাজ্য এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পায়, আমরা এসব পাই না। বছরের পর বছর ধরে, 50টা বছর ধরে এই পশ্চিমবঙ্গের মানুষ ফ্যাল ফ্যাল করে চেয়ে তাকিয়ে থেকেছে দিল্লির দিকে। আর এই 15 বছরে ওদিকে নরেন্দ্র মোদী একের পর এক উন্নয়ন ঠিক এইভাবে করে চলেছেন, আর পশ্চিমবঙ্গের মানুষ হাঁ করে তাকিয়ে থেকেছে, একটাও কেন্দ্রীয় প্রকল্পের সুফল পেতে দেয়নি তৃণমূল কংগ্রেস পরিচালিত, আরো বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত ওই সরকার। কেন, তার বদলে তো চকলেট বোম বাঁধা শিল্প আছে, তার বদলে তো লুটে খাও শিল্প আছে, তার বদলে তো কাটমানি শিল্প আছে। এগুলো তো একটা শিল্প, কর্মসংস্থান। সেগুলো যখন বন্ধ হয়ে যাচ্ছে, তাদের আবার বলছে সেই সমস্ত ছেলেপিলেদের কাজকর্ম নষ্ট হয়ে যাচ্ছে। সেই সমস্ত অবৈধ ব্যবসা যখন বন্ধ হচ্ছে, তাতে নাকি কর্মসংস্থান নষ্ট হয়ে যাচ্ছে। না, হবে না, কোনো কর্মসংস্থান নষ্ট হবে না, তার প্রমাণ রেখে দিচ্ছেন এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সরকার। মাত্র 2 মাসে প্রথমে 600, তারপরে 1500 কোটি, আজকে আরো আমুলের ইনভেস্টমেন্ট, আমুল কারখানা প্রতিষ্ঠিত হতে চলেছে, বা আরো এগোতে চলেছে সেই বিষয়গুলো। একের পর এক শিল্পের
প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রী আজকে করেই দিয়েছেন। তাহলে কি দাঁড়ালো? এবার আর তাকিয়ে থাকার দিন না, এবার ওই একই সাথে এখানে সেই উন্নয়নগুলো ঘটবে। আর এই কর্মসংস্থান ওখানে ওখানে তৈরি হবে, যেটা মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন। 100 কোটি টাকার বেশি যদি বিনিয়োগ করা হয়, তাহলে কোনো পঞ্চায়েত, কোনো পৌরসভা, কারোর কোনো পারমিশনের প্রয়োজন হবে না। সেটা পশ্চিমবঙ্গ সরকার সরাসরি দেবে। কিন্তু শর্ত একটা, কত বিনিয়োগ হচ্ছে সেটা যেমন অবশ্যই তার সুবিধা যেমন দেওয়া হবে, পরবর্তীকালে ইলেকট্রিক, যাতায়াত ব্যবস্থা, এ সমস্ত সুযোগও তিনি দেবেন, তেমনি সেখানে অন্যতম শর্ত হচ্ছে কতটা কর্মসংস্থান হচ্ছে সেটা। আচ্ছা, তাহলে এই ট্রেনের কথা, যেমন জ্বালানিতে স্বনির্ভর হওয়া ভারতবর্ষের আজকের এই এপিসোড শুধু না, আজকে যে ঘটনাটা ঘটে গেল, এই এপিসোডে এই কথাটা উল্লেখ করলাম এই কারণে, হাইড্রোজেন চালিত এই যে যানবাহন ব্যবস্থা বলুন বা হাইড্রোজেন শক্তি চালিত, শক্তি একটি আলাদা শক্তি, সেই শক্তিটাকে ব্যবহার করার মতো স্বাবলম্বী ভারতবর্ষ হয়ে গেল। এখন এটার আরো বিভিন্ন রকম টেকনোলজি আসবে যানবাহনের ক্ষেত্রে, আমাদের দৈনন্দিন জীবনে। ফলত কিন্তু আমাদের বৈদেশিক তেলের ওপরে নির্ভরতা ধীরে 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 কমে আসছে। আর এই ধীরে ধীরে কমে আসাটা কিন্তু ভারতবর্ষকে এমনকি বিশ্বের শ্রেষ্ঠতম জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। তার কারণ খেয়াল করে যদি দেখেন, ওই একটাই জায়গায় আমরা মাত্র একটুখানি পিছিয়ে ছিলাম, অন্য দেশের উপর নির্ভর করতে হতো বা হয়। বাকি সুজলা সুফলা শস্য শ্যামলা ভূপ্রকৃতি এবং খনিজ সম্পদে ভরপুর এই রকম দেশ সারা পৃথিবীতে কিন্তু সত্যিই নেই। শুধু দর্শকবৃন্দ, এপিসোডগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন, রাষ্ট্রবাদকে সমর্থন করুন। মাতৃভূমির যে শৃঙ্খল মোচন হয়েছে আমাদের এই পশ্চিমবঙ্গে, তারপরে মাতৃভূমির সমৃদ্ধিতেও আমাদের সকলের প্রত্যেকের অবদান যতটুকু আমরা সামান্য পারি, সেইভাবে আমরা এগিয়ে চলার প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলছি। আপনারা নোটিফিকেশন অন রাখবেন, যাতে প্রত্যেকটি এপিসোডের নোটিফিকেশন আপনাদের ফোনে ঢোকে। আপনাদের সঙ্গে দেখা হবে আবার সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। বন্দে মাতরম। নমস্কার।